আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের টাইপ 3 নিয়ে, টাইপ 5 নিয়ে। দ্বিতীয় অধ্যায় টাইপ 5। দেখো, এই টাইপ 5 এর টাইটেল হচ্ছে গলন ও স্ফুটন। যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায়ে তাপ প্রদানের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, তো অতএব গলন এবং স্ফুটন তাপমাত্রা রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আইটেম। তো তাহলে চলো আমরা এখানকার এমসিকিউগুলো সমাধান করে ফেলি। আচ্ছা, ওকে, ফাইন। এবার দেখো এখানে কি বলতেছে। এখানে বলতেছে যে ফার্স্ট কোশ্চেন, ইউরিয়া সারের গলনাঙ্ক কত? ইউরিয়া সারের গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। এটা ফিক্সড ভ্যালু, এটা তোমাকে মেমোরাইজিং করতে হবে। ইউরিয়া সারের গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস। এটাও কিন্তু মুখস্থ। আমাদের এই যে পয়েন্টগুলো আছে, তাপমাত্রা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আমাদেরকে এগুলো মেমোরাইজিং করতে হবে। আচ্ছা, গেল দুইটা। এরপরে কি বলতেছে দেখো, কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? এখানে তোমাকে 4টা ধাতু দিচ্ছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এদের মধ্যে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক সব থেকে বেশি। বেসিক্যালি গলনাঙ্ক নির্ভর করে কার উপরে? দেখো, গলনাঙ্ক নির্ভর করে আমাদের আকর্ষণ বলের উপরে। অ্যালুমিনিয়াম ধাতুর 3টা লেয়ার এবং সর্বশেষ লেয়ারের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি। মানে লেয়ার সংখ্যা যদি বিবেচনা করো, স্তর সংখ্যা যদি বিবেচনা করো, এখানে সব থেকে কম স্তর 3টা সবার। সোডিয়ামেরও 3টা, ম্যাগনেসিয়ামেরও 3টা, অ্যালুমিনিয়ামেরও 3টা। বাট সব থেকে ইলেকট্রন বেশি কার? অ্যালুমিনিয়ামের। সোডিয়ামের 1টা, ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা। যেহেতু ইলেকট্রন সংখ্যা অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি, অতএব এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হবে অ্যালুমিনিয়াম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দেখো, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি? স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। স্ফুটন মানে কি বলতো? স্ফুটন মানে হচ্ছে পদার্থ কঠিন মানে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা ধারণ করবে। তাহলে এই যে স্ফুটন তরল থেকে গ্যাসীয় হচ্ছে। ঘনীভবন মানে কি বলতো? ঘনীভবন মানে ওই গ্যাসীয় পদার্থকে যদি আমরা কোনোভাবে শীতল করতে পারি, সে পুনরায় আবার তরল অবস্থায় পরিণত হবে। এটাকে বলা হয় ঘনীভবন। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে মোমবাতির গলনে, মানে মোম যখন গলে যায় তখন আসলে কি হয়? তাপ ও আলো উৎপন্ন হয়? এটা হয় না। দেখো, এটা কিন্তু হয় না, তাপ ও আলো উৎপন্ন হয় না। বিশেষ করে মোম যখন গলে যায় তখন তো আমরা আলো পাই না। আলো পাই সেখানে? আলো তো হয় যখন মোমবাতি জ্বলবে, মানে আগুনের সাথে জ্বলবে, তখন আমরা আলো পাই। তো এটা মিথ্যা। 2 নম্বরে কি বলছে দেখো, কণাসমূহের আন্তঃআণবিক শক্তি কমে যায়। এটা ট্রু, 2 নম্বরটা ট্রু। কণাসমূহের আন্তঃআণবিক শক্তি কমে যায়। এখন এটা বুঝলাম কিভাবে, দেখো, তুমি যখন মোমবাতিকে তাপ দিবে তখন কঠিন মোমগুলা কিসে পরিণত হবে? আস্তে আস্তে এরকম তরল মোমে এরকম পরিণত হয়ে যাবে কঠিন মোমগুলো। সো কঠিন থেকে যেহেতু তরলে হয়ে যাচ্ছে, অতএব আন্তঃআণবিক শক্তি এখানে আগে যা ছিল তা থেকে কম হয়ে যাবে। নাম্বার 3, গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। এটাও মিথ্যা। গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখনই উৎপন্ন হবে যখন মোমবাতি জ্বলবে। আগেই বলছি, এখানে কিন্তু জ্বলার কথা বলে নাই, বা বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থার কথা বলা হয় নাই। এখানে বলছে মোমবাতি যখন গলবে। সো মোমের গলনে কখনোই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে না। তো সেই হিসেবে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা, এবারে কি বলছে দেখো, মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে, মানে মোমের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন পদার্থের কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? এখান থেকে অ্যান্সার হবে কঠিন ও তরল। মানে আমরা তখন মোমবাতির 2টা অবস্থা পাবো, একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা। এখন দেখো, কঠিন এবং তরল কেন? ফার্স্ট অফ অল, যেহেতু গলনাঙ্ক কথাটা মেনশন করেছো, তার মানে আমরা এইখানে মোমের তরল অবস্থা মাস্ট বি পাবো। এবং তোমরা জানো, মোম তরল থেকে পুনরায় কিন্তু সে আবার কঠিন অবস্থায় ফেরত আসতে পারে। মানে মোমকে যখন তরল করা হয়, সেটা কিন্তু আস্তে আবার তাপমাত্রা সেখান থেকে চলে যায়, আস্তে আস্তে তরল মোমটা কঠিন মোমে পরিণত হয়ে যায়। তো এই জন্য ওভারঅল আমরা সেখানে কঠিন মোমও পাবো প্লাস তরল মোমও পাবো। ওকে, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, দেখো এখানে কি বলতেছে। এখানে বলতেছে মোমের জ্বলনের সময় কোন বিক্রিয়াটি ঘটে? অর্থাৎ মোমবাতি যখন জ্বলে তখন এখানে কোন বিক্রিয়াটা ঘটে? তো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। কেন? দেখো, মোম প্লাস অক্সিজেন, কারণ আগেই বলছে জ্বলনের সময় কোনো কিছু জ্বলতে হলে সেখানে অক্সিজেনের প্রয়োজন। তো সবার সাথে আমার অক্সিজেন লাগবে। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, আলো উৎপন্ন হবে। 4টা জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি। মোমবাতি যখন জ্বলবে তখন 4টা জিনিস, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে, তাপ শক্তি পাবো সেখান থেকে, আলোক শক্তি পাবো। সো এখান থেকে তাহলে আমাদের ঘ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। ওকে, এরপরটা দেখো কি বলছে, স্ফুটন তাপমাত্রায় যা ঘটে, অর্থাৎ স্ফুটন মানে কি? স্ফুটনাঙ্ক। স্ফুটন বলতে বোঝানো হয় স্ফুটনাঙ্ক। আচ্ছা, তাপ শক্তি প্রয়োগে, খেয়াল করো, তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা মিথ্যা। স্ফুটন মানে কোনটা? দেখো, পদার্থের যে অবস্থাগুলো আছে, যেরকম এই
তাহলে এই যে আমার দুইটা পয়েন্ট, এই যে দেখো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টেই তো স্ফুটনাঙ্ক বলে। তো আসলে এই পয়েন্টে কি কি ঘটে এখন এইটা আমরা এখন ব্যাখ্যা করবো। সো তাপমাত্রা বৃদ্ধি পেটে মিথ্যা, দেখো পুরো লাইনটা স্ট্রেট লাইন, তার মানে কি তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা জাস্ট যেরকম ছিল ঠিক সেইভাবে থাকবে। তাপমাত্রা নির্দিষ্ট থাকে, এটা সত্য, নির্দিষ্ট থাকে। আর চাপ স্থির থাকে, এটাও সত্য। তাপমাত্রা নির্দিষ্ট থাকে, চাপও নির্দিষ্ট থাকে, এটাও সত্য। সো 2 ও 3 সঠিক। 2 ও 3 যদি সঠিক হয় তাহলে আমরা এখানে যাচ্ছি আমাদের ঘ নাম্বার, মানে সরি ঘ না তো গ নাম্বার। 2 ও 3 সঠিক, আমরা আমাদের গ নাম্বার অ্যান্সারটাকে এখান থেকে সঠিক বলতে পারবো। তো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এখানে একটা গ্রাফ দেখানো হচ্ছে এবং গ্রাফটা মূলত শীতলীকরণের গ্রাফ। তো আমরা আসলে গ্রাফ থেকে কিছু তথ্য আমরা কালেক্ট করি। এখানে পদার্থের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্ট এ বি সি ডি। তো আমরা একটা জিনিস কনফার্ম যে এই পদার্থের স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। এবং যদি তুমি এখান থেকে যাও, দেখো আমার হাতে একটু বাঁকা হতে পারে আঁকাটা, 801 ডিগ্রি সেলসিয়াস। অথবা প্রশ্ন এখানে বলে দিয়েছে স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস আর গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমরা এইটুকু তথ্য পেলাম। এখন আসো স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস এবং গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস যেহেতু বলে দিয়েছে, আমাকে এখান থেকে যৌগটা প্রেডিক্ট করতে হবে। যৌগটা আর কেউ নয়, আমাদের খুবই পরিচিত সোডিয়াম ক্লোরাইড, লবণ। কারণ লবণের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখান থেকে এইটুকু মানে ইনফরমেশন আমরা এখান থেকে জানতে পারলাম। আচ্ছা, এবারে যাচ্ছে সামনের প্রশ্নে কি বলছে দেখো। উদ্দীপকের পদার্থটির 117 গ্রামে, উদ্দীপকের পদার্থটির 117 গ্রামে পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত হতে পারে, এটা এখন আমাকে বের করতে বলছে। আচ্ছা, এবারে আসো আমরা এখন এখান থেকে গাণিতিকভাবে হিসাব করব যে কীভাবে কি করা যায়। তো দেখো পদার্থটি কে বলো তো, সোডিয়াম ক্লোরাইড। ভর কত, 58.5 গ্রাম। সোডিয়াম ক্লোরাইড ভর হলো 58.5 গ্রাম। এবার এইখান থেকে কি লেখা যায় দেখো, যে আমরা এখন ঐকিক নিয়ম এটা সমাধান করব। যদিও এই ম্যাথটা সমাধান করতে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের বেসিক আইডিয়া প্রয়োজন। তো দেখো ষষ্ঠ অধ্যায়ের বেসিক আইডিয়া প্রয়োজন, তো আমি পুরোটাই কাভার করে দিচ্ছি যে অ্যান্সারটা আসলে কীভাবে তোমরা করবা। সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে 58.5। কীভাবে আসলো দেখো, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 আর ক্লোরিনের পারমাণবিক ভর কত, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। এই দুইটা যোগফল কিন্তু 58.5 গ্রাম। আচ্ছা, এবারে কি লেখা যায় যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে পরমাণুর সংখ্যা এই যে 2 কেন বলো তো, কারণ সোডিয়াম ক্লোরাইডে কয়টা পরমাণু আছে, একটা সোডিয়াম আছে একটা ক্লোরিন আছে, এর জন্য 2। যদি 3টা থাকতো তাহলে 3 দিতাম, যদি 4টা থাকতো তাহলে 4 দিয়ে গুণ করতাম। 2 ইন্টু এটা ফিক্সড মান, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। মানটা কত, 6.023 10⁻23 এতটি। যে কোনো পদার্থের 1 বলে আমরা এই সংখ্যাটা পাই 6.023 10⁻23 এতটি। অতএব 1 গ্রামে পরমাণু সংখ্যা কত হবে ঐকিক নিয়মে, তাহলে এই 58.5 ডিভাইড আকারে হয়ে যাচ্ছে। আর প্রশ্নে দেখো 117 গ্রাম বলছে, প্রশ্নে এই যে প্রশ্নে 117 গ্রাম বলছে, তার মানে 117 গ্রামে পরমাণু সংখ্যা কত হবে। তো আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি এইটা, এই যে এখান থেকে এটা অ্যান্সার পাচ্ছি যে 2.40 ইন্টু 10⁻24, 2.40 ইন্টু 10⁻24 এতটি। তো এইটাই আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার, এখানকার সঠিক অ্যান্সার। এখন আসো আমরা একটু অপশন চেক করি। দেখো অপশনে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আমাদের এখানে নাই। আমাদের 2.4 10⁻, একটু আরেকবার দেখে নিই। আসো 2.4 10⁻24 এরকমটা এসেছে। তো আমরা এখন যে এই কাজটা করতে পারি, এখানে সমস্যা কি, এখানে সমস্যা হচ্ছে 10⁻23 লিখছে, 23 লিখছে, আর এখানে 23 লিখছে। বাট খেয়াল করো তোমার অ্যান্সার কিন্তু 24 আসে না, তোমার অ্যান্সার আসছে 2.4 ইন্টু 10⁻24 এরকম এসেছে। তো আমরা যদি দশমিকটাকে এক ঘরের দিকে আনি তাহলে আমার 10⁻23 হয়ে যাবে 10⁻24। অর্থাৎ তুমি দশমিক যত বাম দিকে আনবা অত তোমার এই 10-এর পাওয়ার বাড়বে, আর যত তুমি ডান দিকে যাবা অত তোমার 10-এর পাওয়ার আস্তে আস্তে কমবে। সো এই হিসেবে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, আমি আবার একটু রুলসটা বলে দিচ্ছি, দশমিককে যত আমরা বামের দিকে আনবো অত আমার 10⁻ বাড়বে। সো এখানে আছে 24, তুমি এক ঘর যদি বামে আনো তাহলে 2.4 হয়ে যাচ্ছে, আর 10⁻23 হয়ে যাচ্ছে 10⁻24। এইভাবে আমরা দশমিককে শিফট করতে পারি। দশমিক শিফট করার সাথে সাথে 10⁻এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি হয়ে যায়, শিফট হয়ে যায়। আচ্ছা, এবারে আসো আমাদের এটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, আমাদের এই প্রশ্নটা বোঝার ক্ষেত্রে
আসো এখানে কি বলছে দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলতেছে উপরে চিত্র হতে বোঝা যায় এই কে অবস্থায় পদার্থটির আন্তঃআণবিক শক্তি এল অবস্থা থেকে বেশি। তো কে অবস্থা কোনটা, দেখো কে অবস্থা হচ্ছে এইটা, কঠিন একদম। আর এই এল অবস্থা কোনটা, এল অবস্থাটা তরল অবস্থা। তাহলে বলতেছে যে কে অবস্থায় পদার্থটির আন্তঃআণবিক শক্তি এল অবস্থা থেকে বেশি। প্রথম পয়েন্টটা সত্য, প্রথম পয়েন্টটা সত্য। 2 নম্বর কি বলছে, 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থটি গ্যাসীয়। অবশ্যই 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থটি গ্যাসীয় হবেই। পদার্থটির স্ফুটনাঙ্ক 1465, তো 2000 ডিগ্রি সেলসিয়াস তো এটা থেকে অনেক অনেক বেশি, তাহলে অবশ্যই সেটা তো হবেই। 2 নম্বরটা সত্য। আর 3 নম্বর, সি বিন্দুতে পদার্থটি তরল। সি বিন্দু কোথায়, এই যে সি বিন্দু, হ্যাঁ সি বিন্দুতেও পদার্থটি কি হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। তো তো দেখো সি বিন্দুতে পদার্থটি তরল, এটা সত্য। কারণ দেখো আমরা বিসি লাইনে কঠিন এবং মানে তরল এবং গ্যাসীয় কণাসমূহ পাবো। বিসি লাইনের মধ্যে, বিসি এই অংশের মধ্যে আমাদের গ্যাসীয় কণাগুলো আস্তে আস্তে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। সো আমরা এখন সেই পয়েন্টে তাহলে এখানে এটাই পাবো। যেহেতু এখানে 3টা পয়েন্টই সঠিক হচ্ছে, তার মানে আমরা এই প্রশ্নের অ্যান্সার বলে দিতে পারবো কত, ঘ নাম্বার। এই প্রশ্নের অ্যান্সার কত হবে, এই প্রশ্নের অ্যান্সারটা হবে ঘ নাম্বার। 3টাই সঠিক, 3টাই সঠিক, তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। ওকে, তো তাহলে তোমরা আশা করতেছি এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।